আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। নতুন এমপিদের শপথ মঙ্গলবার সকালে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের মন্ত্রিসভার শপথ। থাকবেন হাজার খানেক দেশি বিদেশি অতিথি। জামায়াত আমিরের বাসার পথে তারেক রহমান, এরপর যাবেন এনসিপি আহ্বায়কের ঠিকানায়। গুলশান কার্যালয়ে দিনভর ব্যস্ত সময়ে বিএনপি চেয়ারম্যানের। সংসদে জনস্বার্থ ও দলের ভাবমূর্তি প্রাধান্য দেয়া হবে বলছেন বিএনপির নির্বাচিত এমপিরা। রেকর্ড ভোট ও আসন প্রাপ্তি জামায়াতের নবজাগরণ বলছেন বিশ্লেষক। দায়িত্ব পালনে 90% সফল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার আকার যাই হোক, এর মধ্যে থেকেই গাড়ি বরাদ্দ করা হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এর আগে 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ ভবনে হবে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ। বিএনপি ও মিত্র দলের 212 জন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ঐক্যের 77, ইসলামী আন্দোলনের 1 ও স্বতন্ত্র 7 জনের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর বিজয়ী দুই জোট তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন। এরপর বিকাল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান। এর পরপরই তার মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের শীর্ষ প্রতিনিধি সহ অংশ নেবেন দেশি বিদেশি প্রায় 1000 অতিথি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আমন্ত্রিত তালিকায় নেই বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টারা। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। কি আমিরের বাসার কাছাকাছি এসেছেন কিংবা প্রবেশ করেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং যদি প্রবেশ করে থাকে সেখানে আর কত দলের কত সদস্য প্রতিনিধি রয়েছে, সে খবর বিস্তারিত জানাবেন আমাদের। দর্শক, আমরা মনে হয় এই মুহূর্তে গাড়ি বহর দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জামায়াত আমিরের বসুন্ধরাস্থ যে বাসাটি রয়েছে সেই বাসার ঠিক সামনেই তারেক রহমানের গাড়িটি, অর্থাৎ তারেক রহমানকে বহন করা গাড়িটি এই মাত্র আপনি দেখতে পাচ্ছেন যে জামায়াতের আমিরের যে বাসাটি রয়েছে সেই বাসায় প্রবেশ করছেন। মাত্রই তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি ঢুকছেন জামায়াত আমিরের যে বাসভবন রয়েছে সেখানে, এবং তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন আপনি দেখছেন যে পুরো বাসার চারপাশটাই তারেক রহমানের যে সিকিউরিটিরা রয়েছেন বা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা বেশ সতর্কতার সাথে সেই এখানকার যে উৎসুক যে জনতা রয়েছেন তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন। ইতিমধ্যে সেই ভিড় ঠেলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে জামায়াতের আমিরের যে বসুন্ধরার যে বাসাটি রয়েছে সেই বাসায় তিনি প্রবেশ করেছেন। হয়তো আর কিছুক্ষণ পরপরই জামায়াতের আমিরের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। আপনি জানেন যে নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমানের এই যে শুভেচ্ছা বিনিময় করতে আসা জামায়াতের আমিরের বাসায়, সেই বিষয়টিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন যে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ধারা এই ধরনের একটি সাক্ষাৎ বা এই ধরনের একটি রাজনৈতিক আচরণ বা আচার-আচরণ বলা যায়, এটিকে সাধারণ মানুষ বা নেতাকর্মীরাও হয়তো ভালোভাবে নেবেন বা ইতিবাচকভাবেই নেবেন
পারবেন বলে সেই আশা প্রকাশ করছেন এখান ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নিজেরাই জোট করে শক্তির জানান দিল। সরকার গঠনের মতো আসন না পেলেও 11 দলীয় ঐক্যের 77 আসন প্রাপ্তিকে জামায়াতের নবজাগরণ হিসেবে দেখছেন বিশ্লেষক ডক্টর জহিরুল ইসলাম। বলেছেন, এই নির্বাচনে দলটির প্রাপ্তির পাল্লা বেশি ভারী। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হবেন তারা। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন 17 বছর পর জামাত নিজ নেতৃত্বে জোট গড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এই নির্বাচনে সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগত 77 আসন প্রাপ্তিকে জামাতের বড় উত্থান হিসেবেই দেখা হচ্ছে। 1991 সালে 18টি, 2001 সালে 17টি ও 2008 সালে 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন। এই নির্বাচনে জামাতে ইসলামীর জোটগত 77 আসনকে প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গায় দলটির প্রাপ্তিটাই বেশি দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। দলটি নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারাই সফলতা পেয়েছে। অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি আমি বলবো, কারণ জামাতি এ পর্যন্ত যে 77টা আসন পেল তার জোট, ইতিহাসে এর আগে সে কখনো এটা পায়নি। এবং জামাতের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে ইয়াং জেনারেশনের একটা পালস ধরতে পারা, যে ইয়াং জেনারেশন কি চাচ্ছে, এবং তারা ইশতেহার এবং বিভিন্ন বিষয়গুলোতে কিন্তু তাদের সাথে সংশ্লিষ্টতা এভাবে রেখেছে। পুরো ইয়াং জেনারেশন কিন্তু তার একটা ভালো সমর্থন সে পেয়েছে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল জামাত। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে চান তারা। প্রত্যাশাটা একটু বড় ছিল যে হয়তোবা জনগণ আমাদেরকে দায়িত্ব পালনের জন্য সামনে এগিয়ে দেবে এবং সেই পরিমাণই সংসদ সদস্য হয়তো আমরা নির্বাচিত হব। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টটা ওই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয় নাই। রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম বলেন, নারী বিদ্বেষী ও স্বাধীনতা বিরোধী হিসেবে দলটিকে যে ট্যাগ দেওয়া হতো, সেখান থেকেও এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা বের হতে পেরেছে জামাত। গড় ভোটের হিসেবে জামাত জোটের 43% ভোট সেই ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি। নারীদেরকে যে আগে মনে করা হতো যে জামাতিরা হচ্ছে বা নারী বিদ্বেষী বা নারীদেরকে তারা ঘরে আটকে রাখতে চায়, এই জিনিসটা আমার মনে একটু চেঞ্জ হচ্ছে। এবং এটা আসলে এই বিষয়টা কিন্তু জামাত মনে করতেছে যে নারীদেরও সমান অংশগ্রহণ থাকা উচিত, এবং অনেক জায়গায় আমরা সেই অংশগ্রহণগুলি দেখেছি। সরকার গঠনের পূর্ব মুহূর্তে জামাত আমিরের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক আর দলের নীতি নির্ধারকরা। রাজনীতির এই ইতিবাচক ধারা দেশকে নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা তাদের। ঐক্যবদ্ধ থেকে দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা।